প্রশ্ন উঠে যায়, তাহলে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে স্নান করলেন সেটা কি সম্পূর্ণ জেনেই করলেন? এবং তারপরে এই যে কোটি কোটি মানুষ স্নান করলেন এই দূষিত জলে, স্নান করানো হলো বলা যায়, উত্তরপ্রদেশ সরকার তাদের বাধ্য করল। এখানে যে এত মানুষ চান করবে, চান করলে যে দূষণ হবে এটা না ভাবার কোনো কারণ নেই। কেন নেই? প্রথমত, এইখানে জলে কোনো জোয়ার ভাটা হয় না। এখানকার জলের যে অবিরত স্রোত যেটা থাকে, সেই ডাইলুশন থিওরি এখানে কাজ করবে না। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আমি অভিনন্দন জানাই। তারা কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা হওয়া সত্ত্বেও তারা অত্যন্ত সাহসের সঙ্গে এই রিপোর্ট প্রতিবেদনটি তৈরি করেছে। এটা সবথেকে বড় প্রশ্ন, যে এই কুম্ভতে যে ঘটনাটা ঘটেছে, জল দূষণ ঘটেছে, তার জন্য কি আমরা জনগণকে দায়ী করব? ইদানিং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, কোনো কিছু হলেই আমরা বলি জনগণ দায়ী, যেমন এই সচেতনতার অভাব। এর থেকে পেট, ত্বক, চোখ এগুলো তো সংক্রমিত হতেই পারে। সব থেকে মারাত্মক, এর থেকে ফুসফুস, লাং সংক্রমিত হতে পারে। एनजीटी ने कहा है, अखबारों में छपा है कि स्नान और आचमन योग्य जल नहीं है। तो इस बारे में हमारा ये अनुरोध है यहाँ की सरकार से भी और माघ मेला के अधिकारियों से भी, कुंभ मेला अधिकारियों से भी, कि वे हर घाट से सैंपलिंग करवा करके रोज की रोज रिपोर्ट सार्वजनिक करें। নমস্কার, সবাইকে এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই খোলা আড্ডা অনুষ্ঠানটা করতে চলেছি। আপনারা কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রীকে মহাকুম্ভে স্নান করতে দেখেছিলেন। কি পোশাক পরে স্নান করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী? মোদি গলাবন্ধ জ্যাকেট, ট্রাক প্যান্ট পরে সঙ্গমে স্নান করেছিলেন এবং তিনি কিন্তু জলের মধ্যে মাথা ডোবাননি। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা উঠেছিল। পরবর্তীকালে একটি রিপোর্ট খুব সম্প্রতি আমাদের সামনে এসেছে, যে রিপোর্টটি ভয়ঙ্কর। এই যে রিপোর্টটিতে বলা হয়েছে যে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে যে সঙ্গমের যে জলে এই যে 50 কোটি মানুষ বলা হচ্ছে তারা স্নান করলেন, কুলকুচি করলেন, তারা যে জলটাতে স্নান করলেন সেটি ভয়ঙ্করভাবে দূষিত এবং তাতে মানুষ এবং পশুর মলমূত্র মিশে রয়েছে, নর্দমার জল মিশে রয়েছে। এবং এই রিপোর্ট সরকারিভাবে, কেন্দ্রীয় সরকারের এই রিপোর্ট তারা কিন্তু উত্তরপ্রদেশ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে জানিয়েছে এবং তা প্রকাশিত হয়েছে। এবং তখনই প্রশ্ন উঠে যায়, তাহলে আমাদের প্রধানমন্ত্রী যেভাবে স্নান করলেন সেটা কি সম্পূর্ণ জেনেই করলেন? এবং তারপরে এই যে কোটি কোটি মানুষ স্নান করলেন এই দূষিত জলে, স্নান করানো হলো বলা যায়, উত্তরপ্রদেশ সরকার তাদের বাধ্য করলো যে এই নোংরা জলে কোনো রকম ব্যবস্থা নিয়ে, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠে গেল। এই এরকম একটা অব্যবস্থা কি করে হলো এবং মানুষের আস্থা এবং বিশ্বাস নিয়ে কি করে এরকম একটা বড় অনাচার করা হলো, এইটা নিয়ে আজকে আমরা একটি বিশেষ অনুষ্ঠান করতে চলেছি। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন ল অফিসার বিশ্বজিৎ মুখোপাধ্যায়। বিশ্বজিৎ, আপনাকে প্রথমেই আমাদের দর্শকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আমি মুখবন্ধ যেটা করলাম আপনি শুনলেন, যে এই মহাকুম্ভে কোটি কোটি মানুষ, প্রায় 50 কোটি মানুষকে বলা হয়েছে তারা পুণ্য স্নান করলেন, তারা সরল বিশ্বাসে গিয়ে ওখানে স্নান করলেন যে তারা একটা ভালো জলে স্নান করছেন এবং এটা নিয়ে প্রথম থেকেই আলোচনা হচ্ছিল এবং উত্তরপ্রদেশ সরকার মানুষকে নিশ্চিত করেছিল যে তারা জল শুদ্ধ করবে। কিন্তু সেই জলে যে এত বড় একটা ভয়ঙ্কর জিনিস বেরিয়ে এলো সামনে এবং সেটা আবার কেন্দ্রীয় সরকারের রিপোর্টে, সেটা আমাদের কাছে খুব আশ্চর্য লাগছে। আপনি এই বিষয়টির আইনগত দিক এবং তার বৈজ্ঞানিক দিক, মানুষের কি কি ক্ষতি হতে পারে এতে যারা এতে স্নান করে এলেন এবং এর পরে কি হতে পারে, এই আইনগত এর যে ব্যাখ্যা, এই সমস্তটা কিন্তু আজকে আমরা আপনার কাছ থেকে আপনার বিশ্লেষণ শুনব। ধন্যবাদ সুব্রত বাবু। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু যেটা আমাদের জাতীয় জীবনে ঘটে গেল, এবং জাতীয় জীবনে খালি কুম্ভ মেলা নয়, এই বিভিন্ন দেবস্থানের যে ঘটনাগুলো ঘটছে এটা কিন্তু কখনোই আমাদের খুব একটা উদ্বেগ করে না। কিন্তু আপনি যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু এটাই সামনে আনছেন, তার জন্য আপনার এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি।
প্রথমত আমাকে যদি বলতে হয়, একবারে ভারতীয় সংবিধানের গোড়া ধরে যদি আলোচনা করা যায়, ভারতীয় সংবিধানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে নির্মল পরিবেশ রক্ষা করতে হবে, যাতে জনগণ কোনোভাবেই এমন কিছু যাতে না হয় যাতে নির্মল পরিবেশের যে অধিকার সেখানে লঙ্ঘিত হয়। কিন্তু আজকে যে ঘটনাটি ঘটেছে কুম্ভতে, সেটাই কিন্তু সাংবিধানিক একটা সংকট তৈরি করেছেন। এবং সংবিধানের মধ্যে যা লেখা আছে, নির্মল পরিবেশ রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রের, সেটা কিন্তু রাষ্ট্র ব্যর্থ হয়েছে। এটা আমি দ্বিধাহীন ভাবে একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি বলবো যে এটা সেটা ব্যর্থ হয়েছে। এবং এই ব্যর্থতার বিষয়বস্তুটাকে নিয়ে অনেক আগেই মোটামুটি একটা ধারণা ছিল যেখানে কত লোক আসবে, এটা ছিল। এবং আমাদের এই পরিবেশের বিষয়বস্তুটি নিয়ে আলোচনা করতে গেলে একটা প্রিন্সিপাল আছে, একটা নীতি আছে, সেটা বিশ্ব জুড়েই নীতিটা আছে, যেটাকে বলা হয় সেটাকে আমরা বলে থাকি প্রিকশনারি প্রিন্সিপালস। অর্থাৎ আগাম কি হতে পারে এই রকম একটা ধারণা নিয়ে আমাদের সমস্ত কাজকর্মগুলোকে পরিচালিত করতে হয়। কিন্তু ওরা যেভাবে সেখানে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার প্রচার চালালেন যে এই কুম্ভ মেলায় আসুন, সবাই আসুন, আপনারা বহু বছর পর এই ধরনের একটা কুম্ভ মেলা হচ্ছে, এখানে সবাই আসুন। কিন্তু এই কুম্ভ মেলার যে ডিজাস্টার হওয়া, কুম্ভ মেলার ঘটনা তো নতুন নয়। আমাদের এখানকার একটা উপন্যাসের কথা মনে পড়ছে আমার, অমৃত কুম্ভের সন্ধানে। সেখানেও আমরা দেখেছিলাম যে কুম্ভ মেলার যে ডিজাস্টার, এখানে যে ডিজাস্টারগুলো অনেকগুলো ঘটেছে কুম্ভ মেলাকে কেন্দ্র করে। আমি কেবলমাত্র আজকে জলের ব্যাপারটাতেই আমার বক্তব্যটাকে আমি রাখছি। এবং ওই প্রথমত এখানে যে এত মানুষ চান করবে, চান করলে যে দূষণ হবে এটা না ভাবার কোনো কারণ নেই। কেন নেই? প্রথমত এইখানে জলে কোনো জোয়ার ভাটা হয় না। এখানকার জলের যে অবিরত স্রোত যেটা থাকে, সেই ডাইলুশন থিওরি এখানে কাজ করবে না। কারণ যমুনাতে এখন বিরাট যে কিছু জল আসছে তা নয়। আমরা আগেও দেখেছি যমুনা জল নিয়ে যথেষ্ট কাড়াকাড়ি বিভিন্ন সময়। অর্থাৎ জলের যে কোয়ান্টিটি থাকা উচিত ছিল, কোয়ান্টাম থাকা উচিত ছিল, সেটা ওখানে নেই। ফলে এটা তো ধারণাই করা গিয়েছিল যে এত মানুষ যখন আসছে, তারা একসঙ্গে এত মানুষ, আপনি ভেবে দেখুন ভারতবর্ষের জনসংখ্যার প্রায় ধরুন 2/3 মানে 1/3 মানুষ ওখানে চান করেছে। হ্যাঁ। ভারতবর্ষের জনসংখ্যা যদি আমি 130 কোটি ধরি, তা ওখানে গেছে, সরকার নিয়ে বলছে 40 থেকে 50 কোটি মতো মানুষ গেছে। এতগুলো মানুষ এতদিন ধরে চান করছে, তাদের পাতকৃত্য রয়েছে, তাদের বিভিন্ন রকম গায়ের যে ময়লা সেটা ওখানে ধোয়া হচ্ছে, বিভিন্নভাবে ওখানে দূষিত হচ্ছে। তারপরে ফুল ফেলছেন, ফুলটাকে সেখানে পচে যাচ্ছে, সেই ফুল পচা থেকে সেখানে ব্যাকটেরিয়া জন্ম নিচ্ছে। এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আমি অভিনন্দন জানাই, তারা কেন্দ্রীয় সরকারের একটি সংস্থা হওয়া সত্ত্বেও তারা অত্যন্ত সাহসের সঙ্গে এই রিপোর্ট প্রতিবেদনটি তৈরি করেছে। এটা তো একটা অত্যন্ত, যেটা একটা কেন্দ্রীয় সরকার করছে, রাজ্য সরকার করছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সম্পূর্ণভাবে একটা স্বশাসিত সংস্থা হলেও তারা কিন্তু কেন্দ্রের একটা দপ্তর, তারা কিন্তু এই কথাটি বলছেন। তারা সরাসরি বলছেন রাজ্য যা করেছে ফেল করেছে। তারা ফেল মানে ডাহা ফেল করেছে। তারা কুম্ভতে যেভাবে জলের দূষণ ঘটেছে, সে ঘটনাটা উচিত নয়। এখন এর জন্য দায়ীটাকে, এটা সব থেকে বড় প্রশ্ন, যে এই কুম্ভতে যে ঘটনাটা ঘটেছে, জল দূষণ ঘটেছে, তার জন্য কি আমরা জনগণকে দায়ী করব? ইদানিং একটা ট্রেন্ড দেখা যাচ্ছে, কোনো কিছু হলেই আমরা বলি জনগণ দায়ী, যেমন এই সচেতনতার অভাব। এখানে তো রাষ্ট্র দায়ী। মানে রাষ্ট্রের মধ্যে দিয়ে রাষ্ট্রের প্রশাসনিক ব্যর্থতার জন্যে আজকে এই ঘটনাটা ঘটলো। রাষ্ট্র আন্দাজ করতেই পারলো না এত মানুষ যাচ্ছে, এতগুলো মানুষ সেখানে স্নান করবে, টন টন ফুল সেখানে ফেলা হবে, তার কলিফর্ম কতটা বাড়তে পারে। আমাদের আমাদের পশ্চিমবঙ্গতে একটা এই ধরনের আমাদের একটা অভিজ্ঞতা আছে।
আপনি যদি স্মরণ করেন সুব্রত বাবু, তখন আপনি হয়তো হ্যাঁ, আমার মনে আনন্দবাজারের আছে। সাংবাদিক। হ্যাঁ, আমার মনে আছে। তারকেশ্বরের দুধ পুকুর নিয়ে একটা প্রশ্ন দুধপুকুর নিয়ে, উঠেছিল। হ্যাঁ। হুম। আমরা আপনি তখন সেখানে কিন্তু একটা দৃঢ় অসম্ভব একটা পদক্ষেপ ভালো ভূমিকা নিয়েছিলাম। আপনার কাছ থেকে আমরা আমরা তখন জেনেছিলাম দূষণ তখন। নিয়ন্ত্রণ পর্ষদ থেকে একদম সরাসরি ঘোষণা করেছিলাম, হুম, দুধ পুকুর বিষাক্ত হয়ে গেছে, একে পরিষ্কার করতে হবে। রাজ্য সরকার সেই উদ্যোগটা গ্রহণ করেছিল, তারা দুধ পুকুরকে রক্ষা করার চেষ্টা করেছে এবং সেটা তারা করেছে। আমরা সেই সময়তে গঙ্গাসাগরে যে ঘটনা ঘটে, হুম, সেটার জন্য আমরা একটা একটা গাইডলাইন তৈরি করা হয়েছিল এবং সমস্ত যেখানে 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 মেলা হয় সমস্ত জায়গায় যাতে এই দূষণ না ছড়ায় মেলা উপলক্ষে, তার জন্য আমরা করেছি। আপনারা যদি দেখেন এই পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন পুজোর পরে এই যে বিসর্জন হয়, সেই বিসর্জনের যে দূষণ নদীর জলে হয়, তার জন্য আমরা কিছুটা করার চেষ্টা করেছি, পৌর প্রতিষ্ঠানগুলো করছে। কিন্তু ওখানে যেটা হলো মহাকুম্ভতে, কোনো ধরনের ওখানকার যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ইউপির কোনো ভূমিকাই পালন করলেন না। তারা সতর্কতা অবলম্বন করলেন। যারা ওখানে গেছেন, আমি যা শুনছি টুনছি, ওখানে যারা গেছেন তাদের কাছ থেকে যারা মুখে আমি খবর পাচ্ছি, সেখানে বিভিন্ন ধরনের পরিবেশ বিষয়ক আইন সেখানে ভাঙা হয়েছে। সে প্লাস্টিকের কথাই বলুন আপনি, ওখানে অন্যান্য যে ফুল, যেটা বারবার আমরা বলছি যে ফুল গঙ্গার ওখানে সরাসরি নদীর জলে না ফেলে তারা একটা আলাদা করে পাত্র রাখো যেখানে ফুল ফেলো। ছবি তো দেখছেন, টন টন ফুল ভাসছে। এই ফুলটা পচে পুরোপুরি ওখানে জলটাকে দূষিত করবে। কিন্তু সেই ফুলটাকে আমরা এখানে কি করেছি, ভাসানের সময় বলে দিয়েছি ফুল জলে ফেলা যাবে না, আলাদা জায়গায় ফুলগুলো ফেলতে হবে। এই কাজটা কিন্তু ওরা করতে পারতেন, সেটা করলেন না। প্লাস্টিককে নিয়ন্ত্রণ করতে পারতেন। নর্দমার জলও তারপরে মিশেছে বলে হচ্ছে ভিডিও প্রকাশিত হয়েছে, সেই ভিডিওটাও। তারপরে ওরা বললেন, আমি কাউকে দেখলাম ওরাও নাকি বলছে 1600 কোটি টাকা ওরা খরচা করেছে এই জল দূষণ নিবারণের জন্য। 1600 কোটি টাকা খরচা, টাকার অঙ্ক দেখলাম, পদ্ধতিটা কি নিয়েছেন ওরা? কোনো পদ্ধতি তো ওখানে কিছু নেওয়া হয়নি। এবং যেটা একটা এখন মেশিন বেরিয়েছে, যেটা জলের মধ্যে দিলে ওই সবগুলোকে টেনে নেয়, সঙ্গে সঙ্গে জলটাকে পরিশুদ্ধ করে। কিন্তু সেখানে আচ্ছা। একটা জলের বিষয়বস্তু, ওখানে এমনিতেই যে জলের স্রোত অত্যন্ত কম, তারপরে জোয়ার ভাটা হয় না, জলের স্রোতটা কম, তার ফলে ওখানে একটা যথেষ্ট সমস্যা আছে। ওখানে যে তিনটে নদীর যে মিলন জায়গা মাত্রা, সুতরাং সেটা কোনোভাবেই হলো না। তাহলে একটা কিন্তু প্রশ্ন থেকে যায়, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রিপোর্টটা দিয়েছেন নিশ্চয়ই করে, তাকে আমি ধন্যবাদ জানাবো। কিন্তু তার সঙ্গে আরেকটি বিষয়বস্তু কিন্তু থেকেই যাচ্ছে, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ পরিবেশ সুরক্ষা আইন কার্যকারী করে, ইউপি পলিউশন কন্ট্রোল বোর্ড তারা ওখানে আইন কার্যকারী করে, ওখানকার জলদূষণ নিবারণ আইন 1976 কার্যকারী করেন, ওখানে তারা পরিবেশ সুরক্ষা আইন 1986 কার্যকারী করেন। তাহলে সেই আইন অনুযায়ী এখন তো ভাবতে হচ্ছে দোষী কারা। ওখানে যদি দোষী হয়, আইনের চোখে দোষী হচ্ছে ইউপি গভর্নমেন্ট। ইউপি গভর্নমেন্ট তারা জেনে বুঝে ব্যবস্থা নিতে পারেনি। এই ব্যবস্থা না নিতে পারার জন্যে ইউপি গভর্নমেন্ট সম্পূর্ণভাবে দায়ী। এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং ইউপির যে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আছে, দুজনেরই উচিত এর জন্য ব্যবস্থা গ্রহণ করা, যেটা আহ, আমরা তারকেশ্বরে করেছি। হ্যাঁ, আমরা বিশ্বজিৎ, অনেক আমি ক্ষেত্রে একটা ছোট্ট আপনার কাছে প্রশ্ন রাখবো। সেটা হচ্ছে যে এখানে যে বলুন। রিপোর্ট আমরা দেখছি, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ 3 ফেব্রুয়ারি এই রিপোর্টটা তৈরি হুম, করে এবং হুম, আমাদের প্রধানমন্ত্রী ওখানে স্নান করেন বোধহয় 5 ফেব্রুয়ারি, সম্ভবত তার দুদিন পরে। অতএব তিনি এই রিপোর্টটা সম্পর্কে জানতেন এবং জানতেন বলেই সোশ্যাল মিডিয়াতে এত লেখা হচ্ছে যে তিনি হয়তো ওভাবে স্নান করেছেন। কিন্তু 3 ফেব্রুয়ারি যে রিপোর্ট তারা তৈরি করলো, তারপরে তারা পরিবেশ আদালতে, জাতীয় পরিবেশ আদালতে বা ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে জমা করলো। তাতে বলা হলো যে সাধারণভাবে 100 মিলিলিটার জলে যদি 2500 ইউনিট পর্যন্ত মলমূত্রের কলিফর্ম জীবাণু থাকে তাহলে তা স্নানের যোগ্য, তার উপরে থাকলে সেটা স্নানের জন্য অযোগ্য। এখানে সেরকমই পাওয়া গেছে, কয়েক গুণ বেশি পাওয়া গেছে। এবং বিশেষজ্ঞরা বলছেন এটাতে, আজকে বিভিন্ন জায়গায় আমি যে সমস্ত রিপোর্ট দেখলাম সেই রিপোর্টে বলা হয়েছে যে এর থেকে পেট, ত্বক, চোখ এগুলো তো সংক্রমিত হতেই পারে। সব থেকে মারাত্মক এর থেকে ফুসফুস, লাং,
সংক্রমিত হতে পারে। তার মানে এত কোটি কোটি মানুষ যে গেছেন, তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই এর মধ্যেই ফুসফুসের অসুখে ভুগছেন, এমন থাকতেই পারেন। এবং যারা সুস্থ মানুষও আছেন তাদেরও লাং সংক্রমিত হতে পারে। এরকম একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে আগামী দিনে আপনি যেটা বললেন যে যোগী সরকারকে কি কাঠগড়ায় দাঁড় করানো হবে, কারণ এর মধ্যেই শুনানি বোধহয় শুরু হওয়ার একটা কথা শোনা যাচ্ছে, যে পরিবেশ আদালতে রাজ্য সরকারদের অনলাইনে হাজির থাকার জন্য নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। আপনি যেহেতু এই আইনের সঙ্গে খুব ক্লোজলি যুক্ত ছিলেন দীর্ঘদিন, আপনার কাছে এই জন্য আমি জানতে চাইবো যে আপনি যে এই কাঠগড়া দাঁড় করানোর কথা আপনিও বললেন, এটার আইনে কি করা যাবে? এটা কি আইনে করা হোক? আইনে না করার কিছু নেই। প্রথমত হচ্ছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, ওখানে মেলার যারা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে পরিবেশ সুরক্ষা আইন অনুযায়ী এবং জল দূষণ নিবারণ আইন অনুযায়ী তারা মামলা করতে পারেন। এবং এটা একটা উদাহরণ হওয়া উচিত, তার সমস্ত ভারতবর্ষের কাছে মেসে একটা বার্তা যাবে। এবং আপনি খালি যে আজকে এই যে কুম্ভ মেলায় যে ঘটনা ঘটেছে তা নয়, আপনি যদি দেখেন কয়েকদিন আগে রাম মন্দির উদ্বোধন হয়েছে, সরজুর কি অবস্থা হয়েছিল, তখন আমি এটা লিখেছি সরজুর কি অবস্থা হয়েছিল। আপনি যদি সাউথে চলে যান, সাউথে যে মেলাগুলো হয়, নর্মদাতে হয়, বিভিন্ন জায়গায় যে গুলো হচ্ছে, সেখানেও একই ঘটনা ঘটছে। আজকে কিন্তু সময় এসেছে, আমি বলবো মাননীয় জাতীয় পরিবেশ আদালতকে সমস্ত ভারতবর্ষ জুড়ে এই ধর্মের বিষয়বস্তুটাকে কেন্দ্র করে যে দূষণ ঘটছে বিভিন্ন নদীর ওপর, নদীগুলোর জলের ওপর যে আক্রমণ ঘটছে, প্রাকৃতিক সম্পদকে যেভাবে নষ্ট করছে, তার উপর একটা অত্যন্ত কড়া পদক্ষেপ নেওয়া উচিত। সেই কড়া পদক্ষেপ নিলেই হতে পারে। তবে একটা কথা কি জানেন সুব্রতবাবু, কড়া পদক্ষেপের কথা সুপ্রিম কোর্ট আগে বহুবার বলেছে। আমাদের এখানে যখন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিল ভাসানের পরে দূষণটা নিয়ন্ত্রণ করতে হবে, তখন দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একেবারে সরাসরি মাঠে নেমে কাজ করে এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো শক্ত হাতে। দুধপুকুরে দূষণের শক্ত হাতে আমরা এখানে সেটা দেখেছি, এখনো দুর্গাপুজোর ভাসানের সঙ্গে সঙ্গে তার কাঠামো তুলে ফেলা হচ্ছে। কিন্তু তাহলে হচ্ছে ইউপির যে গভর্নমেন্ট, ইউপির যে পলিউশন কন্ট্রোল বোর্ড, এটা একটা স্বয়ংসাধিত, এবং এখানে তারা ইচ্ছে করলেই তারা ব্যবস্থা নিতে পারে। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তো ব্যবস্থা নিতে পারে, কিন্তু দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তার তো একটা নিজস্ব ক্ষমতা, যে কোয়াজি জুডিশিয়াল অথরিটি, সে কোয়াজি জুডিশিয়াল অথরিটি কেন ব্যবস্থা নেবে না? এবং কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ তাও সে ক্ষমতায় বলিয়ান, সে পরিবেশ সুরক্ষা আইনে কেবলমাত্র একটা রিপোর্ট দিলেই হবে না। আর একটা কথা, যে প্রধানমন্ত্রী কি জলে চান করলেন, আমি তার সেটা নিয়ে খুব চিন্তিত নয়। প্রধানমন্ত্রী একজন নাগরিক, ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্নানের ভঙ্গিটা এবং এটাই ছিল অন্যরকম, যেন তিনি সমস্ত বিষয়টা জানতেন। এটা নিয়ে সমাজ মাধ্যমে খুব ইয়ে হচ্ছে যে এত দূষিত জলে সেখানে কি তিনি ডুব দেন, সেখানে কি করে এই বিপদের মুখে এতগুলো মানুষকে ছেড়ে দেওয়া হলো? প্রধানমন্ত্রী জানেন না, এটা তো হতে পারে না। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সাবধান করা উচিত ছিল। এবং প্রধানমন্ত্রী যদি এটা জেনে থাকেন, সেটা নিয়ে তাহলে নিয়ন্ত্রণ করা উচিত। সব থেকে বড় কথা, চানের জন্য ওখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়ে গেছে। এটা আগে ভাবা উচিত ছিল যে আমরা এইরকম একটা জায়গায় যদি এত লোককে চানের জন্য ডাকি, তার কি বিপদটা হতে পারে। আপনি তো কিছুদিন আগেই দেখেছেন মক্কাতে কি ঘটনা ঘটেছে, ধর্মস্থানে কি ঘটনা ঘটেছে। আমাদের এখানেও এই যে ধর্মের বিষয়বস্তুটাকে নিয়ে ভাবার সঙ্গে পরিবেশটাকে ভাবা দরকার, এটা তারা কেউ ভাবলো না। সংবিধানে যেমন যার যা ধর্ম পালন করার অধিকার আছে, ঠিক একইভাবে তো পরিবেশের রক্ষা করার হচ্ছে একটা দায়বদ্ধতা রাষ্ট্রের রয়েছে। রাষ্ট্রের দায়বদ্ধতা তো ভুলে যেতে পারে না। সুতরাং যদি ভুলে যায়, তাহলে এটা সাংবিধানিকভাবে রাষ্ট্র তার দায়িত্ব পালন করতে পারলো না। এবং আমি জানি না পার্লামেন্টে নিয়ে আলোচনা হবে কিনা, পার্লামেন্টে প্রশ্ন উঠবে কিনা, পার্লামেন্টে বিরোধী দলে ভূমিকা পালন করবেন কিনা, এই বিষয়বস্তু আছে। এবং অনেকে বলেন যে আমাদের এখানে গঙ্গাসাগর হয়েছে। গঙ্গাসাগরের একটা কি সুবিধা, সুবিধা কি আছে জানেন? গঙ্গাসাগরের হচ্ছে সাগরের বুকে একটা মেলা হয়, সেখানে জলের
সেখানে কিন্তু জলের একটা বিরাট ব্যাপ্তি রয়েছে, জোয়ার ভাটা বিশাল জলরাশি রয়েছে, জোয়ার ভাটা ডাইলুশন হয়। আর ওখানে জলটা হচ্ছে নোনা, যে নোনা জলে খুব পরিমাণে ব্যাকটেরিয়া বৃদ্ধি পেতে পারে না, বাঁচতে পারে না ব্যাকটেরিয়া। এইটা একটা কিন্তু গঙ্গাসাগরে প্রাকৃতিক কারণে আমাদের একটা সুবিধা আছে। এটাও আস্তে আস্তে রাজ্য সরকার কিছু করছেন, আরো উন্নত হওয়া দরকার ওখানকার বর্জ্য ব্যবস্থাপনা। আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এই কুম্ভ মেলাতে করেছে বর্জ্য ব্যবস্থাপনা। বর্জ্য ব্যবস্থাপনাটা ওখানে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দেওয়া হয়নি, এবং সমস্ত বর্জ্য ওই নদীর জলে নিক্ষেপ করা হয়েছে। আমার জামা কাপড় থেকে, পুজোর ফুল থেকে, পুজোর ডালি থেকে যা কিছু পেয়েছি আমরা সবাই ওই নদীর বুকে ঢেলে দিয়েছে। যে নদীর জলকে আমি বলছি অমৃত, যে নদীর জল আমি বলছি স্নান করছি, তাকেই আমরা অপবিত্র করছি। এই কনসেপ্টটাই এখন পর্যন্ত আমাদের যারা ধর্ম বিশ্বাসী করেন তাদের মধ্যে গড়ে উঠল না। আমি অনেকে যে জিজ্ঞেস করলাম যে আপনারা তো চান করলেন, কখনো কি ভেবেছেন যে কুম্ভর যে জলটা আপনারা দূষণ করছেন তার জন্য আপনার দায়বদ্ধতা আছে? সবাই মুখ চাওয়াচাই করছে, ভাবছে এখনো এটা কি অপরাধ। এই অপরাধ বোধটাই আমাদের তৈরি হলো না পরিবেশকে নিয়ে। এটাই সব থেকে দুর্ভাগ্যে, যে আমি একটা রাষ্ট্রের একটা নির্ধারক শক্তি, কিন্তু আজকে এই যে অপরাধ করছি আমরা, যে অপরাধ বোধই হলো না। কাগজে লেখালেখি হয়েছে সরজু নদীর দূষণ নিয়ে, এবং যমুনা অ্যাকশন প্ল্যান এখনো পর্যন্ত সাকসেসফুলি হয়নি। অসংখ্য ড্রেনের জল, বিভিন্নকার জল যমুনায় পড়ছে। দিল্লির জলটা কালো হয়ে গেছে, দিল্লির যে জলটা আপনি দেখেন ডাম্পিং বিন হয়ে রয়েছে দিল্লি। দিল্লিতে একটা ইলেকশন ইস্যু হয়েছে যে যমুনার জলকে পরিষ্কার করতে, দ্যাট ওয়াজ দ্য ইলেকশন ইস্যু, লাস্ট ইলেকশন যেখানে হলো। এটা খুব আমাদের কাছে একটা আশার কথা হয়েছিল যে একটা বড় নদীর এরকম ইস্যুটা কিন্তু এবার ভোটে এসছে, এবং মানুষ সেটাকে গ্রহণ করে সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। এটা কিন্তু একটা খুব আমাদের কাছে আশার কথা মনে হয়েছিল যে মানুষ পরিবেশের ইস্যুগুলো ভোটে কিন্তু আনছে। তো তারপরেও দেখা গেল যেটা যে জিনিসটা জানা ছিল, সেই যমুনাতে কি ঘটলো বলুন, গঙ্গা যমুনা সরস্বতীতে। সেইখানে তার মানে বোঝা যাচ্ছে এটা যারা আমাদের রাষ্ট্র চালান, রাজনৈতিক দলগুলো, তারা ভোটের নামে এই কাজটি করেন, ভোটের মুখে করেন। তার ইউপি গভর্নমেন্ট একটা অত্যন্ত শক্তিশালী গভর্নমেন্ট, সেখানে অনেক তাদের প্রাধান্য রয়েছে, যারা ধর্মগুরু রয়েছেন এই নদীর জলটাকে অপবিত্র করার জন্য, গঙ্গা অপবিত্র করার জন্য বেশ কয়েকজন আপনি এই প্রসঙ্গে ধর্মগুরুদের কথা বললেন, একটা এই প্রসঙ্গে একটি শঙ্করাচার্যের বয়ান এসছে, আমি দেখেছি সেই ভিডিওটা। শঙ্করাচার্যের বয়ানে শঙ্করাচার্য অত্যন্ত ক্ষুব্ধ, এবং তিনি যেভাবে এই জলে, এরকম একটা জীবাণুযুক্ত জলে মানুষকে স্নান করানো হলো, যেটা স্নানের অযোগ্য জলে, তা নিয়ে তিনি প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকারকে এর জন্য দায়ী করেছেন। एनजीटी ने कहा है, अखबारों में छपा है कि स्नान और आचमन योग्य जल नहीं है। तो इस बारे में हमारा ये अनुरोध है यहाँ की सरकार से भी और माघ मेला के अधिकारियों से भी, कुंभ मेला अधिकारियों से भी, कि वे हर घाट से सैंपलिंग करवा करके रोज की रोज रिपोर्ट सार्वजनिक करें कि शुद्ध जल है स्नान का। लेकिन उन्होंने तो नहीं किया, पूरा मेला बीत गया, हम लोग अब वहां से निकल करके दूसरे जगहों में आके दूसरे कार्यों में लग गए। लेकिन जो शुद्ध जल लोगों को उपलब्ध होना चाहिए था वो नहीं मिला। हमारे साथ के बहुत से ऐसे लोग जो काम में लगे रहे, समय समय पर मौका देख करके स्नान के लिए जाते थे, कई लोग उसमें वापस आ गए, वीडियो बना के लाते थे हमारे लिए कि ये देखिए सीधे मल जल बाहर जा रहा है, ऐसी गंदगी एकदम साक्षात आंखों में दिखाई दे रही है, हम कैसे नहा लें। और उसी जगह पर हजारों लोग नहाते भी थे अपनी श्रद्धा भावना के कारण कि भाई चलो हम तो गंगा नहाने आए, अब क्या करें। तो ये जो बात है, गंगा माता की जो पवित्रता है उसमें तो कोई बाधा नहीं है, पाप नाशिनी जो शक्ति है उसमें तो कोई बाधा नहीं है, लेकिन उनका जो भौतिक स्वरूप है जल, अगर वो मलयुक्त था, उसमें फीकल कोलिफॉर्म की मात्रा इतनी ज्यादा थी जितनी की अस्वीकार्य है स्नान के लिए भी, तो इसका तो दोष सरकार को है। और इसीलिए हम कह रहे थे कि भाई ये बताओ, बाकी व्यवस्था ठीक है, हमारे सोने की, हमारे नहाने की,
हमारे खाने की व्यवस्था है कि नहीं, लेकिन डुबकी लगाने के लिए हमको शुद्ध जल है कि नहीं, कम से कम ये तो करो। पिछली बार जब अर्ध कुंभ वहां पर हुआ था तो इस सरकार ने उसको कुंभ नाम दिया था और ये कहा था कि इस बार तो हम नाले नहीं बंद कर पाए, लेकिन अगले कुंभ में कोई भी नाला गंगा यमुना की धारा में गिरता नहीं दिखाई देगा, लेकिन वहां तो दिखाई दे रहा था। तो ये सब जो बात है ये बड़ी आपत्तिजनक है। करोड़ों करोड़ सनातन धर्मियों के स्वास्थ्य के साथ, उनकी आस्था के साथ, उनकी भावना के साथ एक तरह से खिलवाड़ है। এটা তো সরকারকে দায়ী করা ছাড়া কোনো, কারণ এটা সমস্ত তো অর্গানাইজ সরকার, দিনের পর দিন অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে, আপনারা আসুন, সমস্ত ব্যবস্থাপনা সঠিক আছে, কাজ করছেন। আমাদের এখান থেকেও তো কয়েকজন আমি দেখলাম এমপি টেমপি পশ্চিমবঙ্গে, তারা ওখানে যে চান টান করলেন, তাদের কি বক্তব্য ছিল? তারা তো যে ওখানে ব্যবস্থাপনাটা দেখেছিলেন, আমি দেখলাম ছবি টবি, যে আবার অনেকে তো এসে আবার খুব প্রশংসা করলেন, ভূয়সী প্রশংসা, যে ওখানে খুব সুন্দর ব্যবস্থাপনা। সেই সুন্দর ব্যবস্থাপনার নমুনা কি? জলে ব্যাকটেরিয়া ঠিক ঠিক করছে, দূষিত জলে মানুষকে চান করানো হলো, দূষিত জলে মানুষকে বাধ্য করা হলো ধর্মের নামে তাকে আত্মহুতি দেবার জন্য, সেখানে এইরকম একটা অবস্থা। এবং এর পরে, এবং এই যে ব্যাকটেরিয়াটা অত্যন্ত, এটা কিন্তু সব থেকে বড় প্রবলেম, ফুসফুসের থেকেও হবে কিন্তু বয়েল সিনড্রোম, পেটে বিরাট সমস্যা হবে, টাইফয়েড হতে পারে, কলেরা হতে পারে, এই বিষয়বস্তুগুলো রয়ে গেছে, জন্ডিস হতে পারে। এই জননের যে জলের যেগুলো আছে, জলবাহিত যে রোগ যেগুলো আমরা মূলত বলি, কলেরা, টাইফয়েড, জন্ডিস, এই জলবাহিত রোগ এইগুলো কিন্তু ধরতে পারে। সমস্ত এই 50 কোটি মানুষ তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে, তারা কি কতটুকু অসুস্থ হলে আমরা জানি না, আপনি ভয়ঙ্কর হবে কথা তাও বলছেন, জানি না। আপনি ভয়ঙ্কর একটা আশঙ্কার দিক খুলে দিচ্ছেন। একটা আশঙ্কা তো থেকেই যাচ্ছে। আমি বলছি না এটা জাতীয় বিপর্যয়, কিন্তু জাতীয় স্তরে এটা একটা নিশ্চয়ই করে অত্যন্ত দুর্ভাগ্যের ঘটনা ঘটেছে কুম্ভ মেলায়। এবং আপনি যদি দেখেন, আমি বিভিন্ন রকম ম্যাগাজিন ঘাটছিলাম, কুম্ভ মেলার এই ঘটনা কিন্তু আজকের নয়, ব্রিটিশ আমলেও ঘটেছে। এই কুম্ভ মেলায় ধর্মীয় ওই ব্যাপারটাকে নিয়ে এই ধরনের যে মৃত্যুর মিছিল চলা, এটা নতুন ব্যাপার তো নয়, মৃত্যু মিছিল চলেছে ওখানে। আর এই মৃত্যু মিছিলের সঙ্গে যুক্ত হলো কি, শারীরিকভাবে আমাকে মানে পর্যস্ত করা, শারীরিকভাবে আমাকে ক্ষয়ক্ষতি করার আর একটা বিষয়বস্তু এখানে তৈরি হলো। কিন্তু এবার বলা হয়েছিল এই মেলাকে বলা হয়েছিল হাইটেক মেলা হবে, ডিজিটাল মেলা হবে। আপনাদের সমস্ত জায়গায়, এমনকি কলকাতা শহরে বড় বড় হোর্ডিং, বড় বড় বিজ্ঞাপন দিয়ে একটা হাইপ তৈরি করা হয়েছিল যে একটা অসাধারণ মেলার ব্যবস্থা করা হয়েছে যোগী সরকারের পক্ষ থেকে। আপনারা নিশ্চিন্তে আসুন, এখানে স্নান করুন। তারপরে এত বড় একটা বিপর্যয়ের আমরা খবর এখন পাচ্ছি কেন্দ্রীয় সরকারের রিপোর্ট থেকেই। এটা কিন্তু সত্যি খুব আশ্চর্য এবং সত্যি অভাবনীয় বলা যেতে পারে। ওরা এখানে যে হোর্ডিংটা করা হলো, হাইটেক বলা হলো, সবকিছু হলো পরিবেশটাকে বাদ দিয়ে। আচ্ছা, যে জলটা যাচ্ছে চান করতে, সেটা তো পরিবেশের একটা অঙ্গ। সেই পরিবেশকে বাঁচালাম না, সেই নদীকে বাঁচালাম না, নদী নিয়ে কিছু করলাম না। সেটাই, যে স্নান করতে লোকে যাচ্ছেন অথচ স্নানের জলটাই ঠিক নেই। ঠিক নেই, এই একটা পরিস্থিতি। এবং এই স্নানের, সত্যি কথা বলতে গেলে সুব্রত, যদি ওখানে চান করাতে হয় সঠিক জলে, তাহলে কিন্তু অনেক আগে তাকে এই যমুনা অ্যাকশন প্ল্যানে তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। সেই ব্যবস্থাটা কিন্তু নেওয়া হয়নি। হ্যাঁ, এই পরিকল্পনা নাকি 1.5-2 বছর ধরে হচ্ছে। এই পরিকল্পনা নাকি 1.5-2 বছর ধরে ইউপি সরকার করছে, অথচ এই ব্যাপারটাতেই নজর দেওয়া হয়নি। পরিকল্পনা হয়েছে কি, বড় বড় রাস্তা হয়েছে, বাঁশের খুঁটি পোতা হয়েছে, কয়েকটা রাস্তা হয়েছে, লোক আসবে, কিন্তু সেই লোকগুলো যখন জলে নামবে, সেই জলের যে নির্মলতা থাকছে কিনা সেটা কোনো জায়গায় আলোচনা হয়েছে আপনি দেখেছেন? খুবই দুর্ভাগ্যজনক। তারা কি একবারও বলেছে যে আসুন যমুনার নির্মল জলে, গঙ্গার যে আমাদের ওখানে, এটাকে আমরা বলছি ওখানে যুক্ত বেনি, গঙ্গার যে যুক্ত বেনি হচ্ছে ওখানে, সেই যুক্ত বেনিতে আসুন নির্মল জলে চান করার জন্য? এই শব্দটা, চয়নটা কি তারা করেছেন? কোনো জায়গায় করেননি। অর্থাৎ গঙ্গার যে যুক্ত বেনি, সেই যুক্ত বেনিতে একটা ভয়ঙ্করভাবে পরিবেশের ক্ষয়ক্ষতি হয়ে গেল। এবং এই ক্ষয়ক্ষতি রোধ করার জন্য ইউপি গভর্নমেন্ট কি করবে আমি জানি না, তবে আমি মনে করি
ইউপি গভর্নমেন্টের কর্মকর্তাদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। এবং গ্রিন ট্রাইব্যুনাল যেটা করেছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, তারাও যদি এটা শক্ত হাতে এইটাকে হালটা ধরেন, যেভাবে অতীতে সুপ্রিম কোর্ট বিভিন্ন গঙ্গা অ্যাকশন প্ল্যানে যে ভূমিকা পালন করেছিল, সেই ভূমিকা যদি পালন করেন, তাহলে সমস্ত ভারতবর্ষের কাছে একটা মেসেজ যাবে যে এইভাবে কিন্তু করা যায় না, নদীকে এইভাবে নষ্ট করা যায় না। ভারতবর্ষের আজকে দেখুন তো, এবার বাজেটে আমি বলেছি, বাজেট নদী নিয়ে কোনো কথা আছে? কোনো কথা নেই। ভারতবর্ষের সমস্ত নদী দূষিত, কয়েকটি নর্থ ইস্টে কয়েকটি নদী ছাড়া। সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে আমি হাইটেক পরিকল্পনা করছি নদীর দূষণটাকে বাদ দিয়ে। এটা অত্যন্ত দুর্ভাগ্য, এটা আমাদের সহ্য করতে হচ্ছে। আমাদের সময় শেষ। বিশ্বজিৎদা, খুব সুন্দর একটা আলোচনা আপনি আমাদের আজকে উপহার দিলেন, এবং আমরা নজর রাখবো যে আগামী দিনে যে রাজ্যের অফিসারদের পরিবেশ আদালত যে তারা যে তলব করেছে অনলাইনে, তাদের যে শুনানি শুরু হয়েছে, সেখানে তাদের জন্য কি ব্যবস্থা, তারা পরিবেশ আদালত কি তারা ব্যবস্থা নেয়, তার দিকে আমরা অবশ্যই নজর রাখবো। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, তাদের সবার কাছে অনুরোধ, আপনারাও আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। বিশ্বজিৎদা, আপনাকে আরেকবার অনেক অনেক ধন্যবাদ, এবং যারা দেখলেন তাদের সবাইকে নমস্কার। আপনাদের কাছে একটা আবেদন থাকবে, যদি আপনারা এরকম অনুষ্ঠান আরও দেখতে চান, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। নমস্কার।